পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু, সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি। বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা, গ্রিন কার্ড নীতিতে কঠোর অবস্থান থেকে সরল ট্রাম্প প্রশাসন। এবং পর্দা নামল 20তম টরন্টো বাংলা বইমেলার, নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতি পৌঁছতে প্রবাসের মাটিতে এই আয়োজন। স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে, সঙ্গে আছে আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার গঠনের পরই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট এই নীতি গ্রহণ করেছে। সরকারের দাবি, রাজ্যে বেআইনিভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভাস্কর সর্দারের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গে নতুন রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বিভিন্ন এলাকায় যাচাই বাছাই ও অভিযান জোরদার করেছে। তবে কঠোর এই পদক্ষেপকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী 8-10 হাজার টাকা মতো চাই, কাজ সব করতে হবে, কিন্তু ডুপ্লিকেট হবে না। অনেক ঝামেলা আমরা করিনি, ভাড়াতে থাকি, আমাদের কোনো চাপ ছিল না। কপাল যার ভালো আছে তার সাথ দিচ্ছে। এখন আমার এই ছোট ছোট বাচ্চা নিয়ে আমি এতদিন ধরে এই জায়গায় এটকে আছি। একটা লোক পার করে দিল, তাই কি বললাম, তা তো মনে নেই বাবা। অনেকেই আশঙ্কা করছেন পরিচয় যাচাই প্রক্রিয়ায় নিরপরাধ নাগরিকরাও হয়রানির শিকার হতে পারেন। সরকার তো বলছে যে সময় থাকতে তোমরা চলে যাও, ইজ্জতের সাথে সময়ের সাথে তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। এখন আমাদের সরকার এখানে থাকতে দিচ্ছে না, এই জন্য আমরা সবাই চলে যাচ্ছি। সন্ধ্যেবেলায় পার করে দিয়েছে, এরা মানে গাড়িতে তুলে দিয়েছে। এখন আমাদের বলছেন তোমাদের ওই দেশে যাও চলি, তাই আমরা চলে যাচ্ছি। ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্রে নেওয়ার সংখ্যায় অনেক মানুষ, বিশেষ করে সীমান্তবর্তী ও অভিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে উদ্বেগ বেশি লক্ষ্য করা যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পবিত্র ঈদুল আজহায় লালমনিরহাটের প্রায় 200 কিলোমিটার জুড়ে সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান এবং জিরো লাইনে কাঁটাতারের বেড়া স্থাপন রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। একই সঙ্গে পুশিন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম ঠেকাতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করতে চলছে মাইকিংও। লালমনিরহাট প্রতিনিধি রবিউল হাসানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম অঙ্গরপাতা এলাকায় চলছে মাইকিং। স্থানীয়রা জানান, স্থানীয়দের সতর্ক করতে এ ব্যবস্থা। অবৈধ অনুপ্রবেশ, পুশিন বা সীমান্তে কোনো অপরাধ চোখে পড়লেই দ্রুত বিজিবিকে জানাতে অনুরোধ করা হচ্ছে। এর আগে দহগ্রাম অঙ্গরপোতা সীমান্তে বিএসএফ এর বেড়া নির্মাণের চেষ্টা প্রতিহত করে বিজিবি। পরে দুই বাহিনীর বৈঠকের পর পরিস্থিতি শান্ত হলেও জোরদার করা হয় বিজিবির টহল। আমরা তো আতঙ্কের ভিতরে ছিলাম যখন বিজিবি মানে বিএসএফ যখন খোঁড়া কাটতেছিল। বিজিবি কঠোর অবস্থানে আছে, তাদের কঠোর অবস্থানের কারণে তারা পিছু হতে বাধ্য হয়েছে। আমরা নিরাপদে আছি, বিজিবি যথেষ্ট আমাদের জন্য করে। বিজিবি যারা আছে এরা আমাদেরকে একটু দেখশন ভালোই করে। এদিকে বিজিবি জানায়, সীমান্তে কঠোর অবস্থানের পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। সীমান্তে যে কোনো উস্কানি ঠেকাতে স্থানীয়দের সহযোগিতাকেও গুরুত্ব দিচ্ছে বিজিবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পশ্চিমবঙ্গের সোনারপুরে হামলায় আহত তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করানো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। একের পর এক বেসরকারি হাসপাতালে ভর্তি নেয়নি বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন সাবেক মুখ্যমন্ত্রী। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অভিষেকের আঘাত গুরুতর ছিল না, সেই কারণেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। দীর্ঘ কয়েক মাসের অনিশ্চয়তার পর আবারও স্বাভাবিক প্রক্রিয়া চালু হলো বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা। সোমবার থেকে সব ধরনের অভিবাসী ভিসা আবেদন সর্বোচ্চ 2 কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করা হবে। আর এর মধ্য দিয়ে বাংলাদেশ সহ 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যুতে আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল যুক্তরাষ্ট্র। ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, দূতাবাসের পক্ষ থেকে রবিবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। অভিবাসী ভিসা প্রক্রিয়া দ্রুত করার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
গ্রিন কার্ড নীতি ঘিরে যুক্তরাষ্ট্রে তৈরি হওয়া অনিশ্চয়তা কিছুটা শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলছে সব আবেদনকারীদের দেশে ফিরতে হবে এমন বাধ্যবাধকতা নেই, তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হতে পারে। এতে কিছুটা স্বস্তি প্রকাশ করেছে অভিবাসীরা। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের স্বপ্ন দেখেন লাখো অভিবাসী, আর সেই স্বপ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো গ্রিন কার্ড। তবে গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অবস্থান ঘিরে তৈরি হয়েছিল উদ্বেগ ও অনিশ্চয়তা। প্রথম ঘোষণায় বলা হয়েছিল গ্রিন কার্ড আবেদনকারীদের প্রক্রিয়া সম্পন্ন করতে নিজ দেশে ফিরে যেতে হবে। এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি আতঙ্কে পড়েন অস্থায়ী ভিসায় থাকা কর্মী, গবেষক ও প্রযুক্তি খাতের পেশাজীবীরা। তবে দ্রুতই অবস্থান পরিষ্কার করে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায় সবাইকে দেশ ছাড়তে হবে এমন কোনো বাধ্যতামূলক নির্দেশনা নেই, বরং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যেমন ভিসার মেয়াদ শেষ হওয়া বা অতিরিক্ত সরকারি সহায়তার উপর নির্ভরশীল আবেদনকারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হতে পারে। এই ব্যাখ্যার পর কিছুটা স্বস্তি ফিরেছে অভিবাসীদের মধ্যে। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি, কারণ প্রতিটি আবেদনই এখনো নির্ভর করছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর। নিউ ইয়র্ক টাইমসের এই পরিবর্তনকে প্রশাসনের এক ধরনের ইউ-টার্ন হিসেবে উল্লেখ করেছে। ফলে গ্রিন কার্ড ঘিরে নীতি বিতর্ক আপাতত থামলেও প্রশ্ন রয়ে গেছে ভবিষ্যৎ বাস্তবায়ন নিয়ে। চন্দ্রা, নিউজ 24। কানাডার টরন্টোতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে 2 দিনব্যাপী বাংলা বইমেলা। স্থানীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি রূপ নেয় প্রবাসী বাঙালিদের এক মহোৎসবে। নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতি পৌঁছে দিতেই 2006 সাল থেকে প্রবাসের মাটিতে আয়োজিত হয়ে আসছে এই বইমেলা। কানাডা থেকে লায়লা নুসরাতের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। উৎসবমুখর আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পদ্মা নামলো 20তম টরন্টো বাংলা বইমেলার। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও মেলাটি রূপ নেয় প্রবাসী বাঙালিদের এক মিলন মেলায়। বিপুল সংখ্যক বইপ্রেমী, লেখক, প্রকাশক ও শিশু কিশোরদের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। এবারের বইমেলায় অংশগ্রহণ করেন অর্ধশত কবি ও সাহিত্যিক। মেলায় 25টি স্টলে স্থান পায় বিভিন্ন বিষয়ের 5 শতাধিক বই। এছাড়াও বিশেষ অবদানের জন্য মেলা কমিটি 170 জন গুণী মানুষকে সম্মাননা প্রদান করেন। এদিকে বইমেলার এই উৎসবে বসেছিল নাচ, গান আর কবিতা আবৃত্তির আসর, যা আয়োজনটিকে করে তোলে আরো বেশি উৎসবমুখর। নতুন প্রজন্মের মাঝে বাঙালি শিল্প ও সাহিত্যকে বাঁচিয়ে রাখতে এমন প্রয়াস বলে জানান আয়োজকরা। সেই সাথে 2027 সালের 29 ও 30 মে টরন্টো বাংলা বইমেলার 21তম আসর অনুষ্ঠিত হবে বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মালদ্বীপের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মালের একটি রেস্তোরাঁয় মালদ্বীপ শাখা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটিতে বক্তারা শহীদ জিয়ার দেশপ্রেম ও অবদানের কথা স্মরণ করে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিভাবে দেশের জন্য কাজ করছেন, ওনার এই ধারণ এবং ওনার আদর্শ নিয়ে আমরা এগিয়ে যাব। ঈদ মানেই নারীর টানে বাড়ি ফেরা, প্রিয়জনের হাসি মুখ আর উৎসবের আমেজ। পরিবারের সবার সাথেই মিলন মেলা। প্রবাসীদের জন্য চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। ট্রেনের টিকিট কেটে কিংবা গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দেশের বাড়ি যাওয়া হয় না তাদের। জর্ডান থেকে কাজল আক্তারের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। ঈদ মানেই আনন্দ। প্রবাসীদের এই আনন্দের আড়ালে লুকিয়ে থাকে বিশাল এক শূন্যতা। বাসে ও ট্রেনে তাদের ফেরা হয় না প্রিয়জনের কাছে। মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান, যেখানে বসবাস করেন প্রায় 1.5 লাখ বাংলাদেশি। এবারও তাদের ঈদ কেটেছে পরিবার ছাড়া। তবে আপনজনদের ছেড়ে থাকার কষ্ট ভুলে সহকর্মী আর বন্ধুদের সাথে জর্ডানের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। খারাপ লাগে আর কি, বাবা মা সবার জন্য এই ঈদটা আমরা খুবই মিস করি আমাদের পরিবার পরিজনকে। আনন্দ লাগছে, মনে করি যে আমরা সবার ফ্যামিলি সবার কাছেই আছে। সব আনন্দ আর উচ্ছ্বাসের মাঝেও প্রবাসী বাংলাদেশিদের মন পড়ে থাকে দেশের মাটিতে প্রিয়জনের কাছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
ভারতের আহমেদাবাদে ৩ বাংলাদেশি নৃত্যশিল্পীর অনন্য পরিবেশনায় মুগ্ধ হলেন দর্শকরা। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এবং লালভাই দলপত ভাই এলটি মিউজিয়ামের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি স্থানীয় শিল্পপ্রেমীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়। এলটি মিউজিয়াম লেকচার হলে অনুষ্ঠিত আয়োজনে শিল্পীদের সুনিপুণ ও অনন্য পরিবেশনা মিলে মঞ্চে তৈরি হয়েছিল সাংস্কৃতিক এক অপূর্ব ত্রিবেণী। আয়োজকরা জানান, ভারত বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক আদান প্রদান এবং ঐতিহ্যবাহী শিল্পচর্চার মেলবন্ধনকে আরও সুদৃঢ় করেছে। ভোক্তা পর্যায়ে ফের বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটার প্রতি 5 টাকা বাড়ানো হয়েছে। রবিবার রাতে এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয় মূল্য ডিজেল 115 টাকা, অকটেন 145 টাকা, পেট্রোল 140 টাকা এবং কেরোসিন 135 টাকায় পুনর্নির্ধারণ করা হলো, যা আজ থেকে কার্যকর হবে। 120 টাকা লিটার থেকে 140 হয়েছে, ওটাতে আমাদের অনেক সমস্যা হয়েছে। আবার হঠাৎ করে আমি মাত্র আসলাম, দেখলাম 5 টাকা আরো বাড়ায় দিছে। তো এটা তো অনেক দুঃখজনক। আমরা যারা মোটরসাইকেল ইউজ করি, এটা তো আমাদের এখন প্রয়োজন, আমাদের এটা বিলাসিতার না। এখন যদি 5 টাকা করে যদি বাড়ায়, সেক্ষেত্রে তো এটা আমাদের কোনো না কোনোভাবে প্রভাব ফেলতেছে। বিএনপির ইশতেহার এখন জনগণের। এই ইশতেহার বাস্তবায়ন করতে হবে। এই কাজে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকারকে জনগণের দৃষ্টিতে সফল হতে হবে। নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন দলের চেয়ারম্যান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে সন্তান হিসেবে পিতার অনুশাসন এবং পারিবারিক মূল্যবোধের স্মৃতিচারণ করেন তিনি। জোর দেন সামাজিক মূল্যবোধ গড়ে তোলার। আমাদের সমাজ ব্যবস্থায় পারিবারিক যে মূল্যবোধ, একই সাথে আমাদের ধর্মীয় মূল্যবোধ, অনেক ছোট ছোট বিষয়, এই বিষয়গুলো কিভাবে আবার শিশুদের মধ্যে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের মধ্যে আবার কিভাবে জিনিসগুলো নিয়ে যাওয়া যায়, আবার কিভাবে তাদের মধ্যে জিনিসগুলো দেওয়া যায়, এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। এই বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ পরিচালনার যুগান্তকারী নানা কর্মসূচি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সেই ধারাকে অনুসরণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বর্তমান সরকার। 12 তারিখে নির্বাচনের আগে যেভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দলকে আপনারা জিতিয়ে আনতে সক্ষম হয়েছেন, ঠিক জিতিয়ে আনার পরেই কিন্তু কাজ শেষ হয়ে যায়নি, বরং আমাদের সেই অক্লান্ত পরিশ্রমকে এখন আবারও কন্টিনিউ করতে হবে। একটি নির্বাচনের মাধ্যমে যেমন আমরা জয়ী হয়ে এসেছি, ঠিক একইভাবে আমাদের কাজগুলো, আমাদের লক্ষ্যগুলো সফল করার মাধ্যমে একটি সফল সরকার আমাদেরকে হতে হবে। একটি সফল সরকার হতে পারলেই আমরা, তাও কি জনগণের দৃষ্টিতে আমাদেরকে সফল সরকার হতে হবে। বর্তমান সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত 17 বছরের ক্ষতি কাটিয়ে ওঠাই এখন বড় চ্যালেঞ্জ এবং সামনে কঠিন সময় অপেক্ষা করছে। হেলা না করে প্রতিটি মুহূর্তে কাজ করে দেশকে গড়ে তোলার আহ্বান জানান সবাইকে। বাংলাদেশের মানুষের প্রত্যাশাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে, যে দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করে গিয়েছিলেন, যে দলকে জনগণের ভিতরে ভিত্তি স্থাপন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই দলের কাছে মানুষ প্রত্যাশা করে যে আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। কাজেই আসুন, শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারায় চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। 2024-এর 5 আগস্টের মতন আবারও ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশ গড়ার কাজে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। আমি শেয়ার করতে চাই। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।
তামাকমুক্ত বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই কথা জানান তিনি। প্রধানমন্ত্রী আরও জানান, তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করতে সংশোধন আনা হয়েছে। এছাড়া আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি ও জরিমানার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে বলে তিনি জানান। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতাল পরিদর্শন করল স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। করা হয়েছে 3 লক্ষ টাকা জরিমানা। রমনা জোনের উপপুলিশ কমিশনার জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে আইনি ব্যবস্থা। আর এদিকে সাংবাদিকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন হাসপাতালটির পরিচালক। 8 দিন হাসপাতালের গেটে ফের সাংবাদিকদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। অশোভন আচরণ করেন প্রতিষ্ঠানের স্টাফরা। এই ঘটনায় দুঃখ প্রকাশ করলেন প্রতিষ্ঠানটির পরিচালক। দাবি করেন, নিয়ম মেনেই চলছে হাসপাতালটি। অভিযোগ থাকতে পারে, অভিযোগ লিখিত দিলে আমরা ব্যবস্থা নিই, যারা বাধাতে আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা তাদের হাসপাতালের সার্বিক পরিবেশ দেখতে ভেতরে প্রবেশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। 2 লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 1 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা আমরা জরিমানা দণ্ড আরোপ করেছি। সেই টাকাটা ওনারা তাৎক্ষণিকভাবে আমাদের পরিশোধ করে। রমনা বিভাগের উপপুলিশ কমিশনার জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সিআইডি এক্সপার্ট অপিনিয়ন এবং পুলিশের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আমরা যত দ্রুত সম্ভব আমরা পুলিশ রিপোর্ট দিতে সক্ষম হব। গত বুধবার 8 দিন হাসপাতালে অস্বাভাবিকভাবে 6 শিশুর মৃত্যুর ঘটনায় সরকার একটি তদন্ত কমিটি গঠন করে। প্রতিবেদন দেওয়া হবে 3 জুন। মোহাম্মদ আবির কবির, নিউজ 24, ঢাকা। সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স সরকারের। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না হুঁশিয়ারি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রবিবার এলাকাটি পরিদর্শন করেন তিনি এবং বলেন, সলিমপুরে বসবাসরতদের এখনই উচ্ছেদ করা হবে না। চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে আগমন উপলক্ষে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভূমি প্রতিমন্ত্রী, চট্টগ্রামের মেয়র, আইজিপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত যৌথ বাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলীনগর উচ্চ বিদ্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভার পর সারা দেশে মাদক সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের বার্তা দেন তিনি। যৌথ অভিযানের মাধ্যমে, পরিকল্পিত অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি এই 4টাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। বলেন, পরিকল্পিত পুনর্বাসনের ব্যবস্থা না করে সলিমপুর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না। এখানে কাউকে ডিস্টার্ব করা হবে না, কোনো বসতি উচ্ছেদ করা হবে না, কিন্তু আমরা এই কারাগারের স্থানটা আমরা আগে নিজেদের দখলে নিয়ে, তারা অধিদপ্তর আইজিপি তার দখলে নিয়ে পরবর্তী উন্নয়নের ব্যবস্থাটা আমরা করব। এছাড়া জঙ্গল সলিমপুরের বিশাল খাস জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সহ সরকারি বিভিন্ন দপ্তর স্থানান্তর করা হবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জামাত অতীতে গুপ্ত রাজনীতি করেছে, এখন এই দলে গুপ্ত চাঁদাবাজও রয়েছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। রাজনীতি করেন সব নাকি পবিত্র মানুষ। এখানে যেমন তারা গুপ্ত রাজনীতি করেছে, ছাত্রলীগের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে ঢুকে থেকে গুপ্ত রাজনীতি করেছে, অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। আপনারা একটা আরবি শব্দ ব্যবহার করেন চাঁদাবাজের, অন্যান্য তো চাঁদাবাজি বলে, আপনারা সেটা না বলে আপনারা হাদিয়াবাজি করেন। আইন শৃঙ্খলা অবনতির সাথে সরকারি দলের লোকেরাই জড়িত মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রবিবার কুমিল্লা এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আনফরচুনেটলি গ্রাজুয়ালি আরো অবনতি করছে। আপনারা দেখেছেন বেশ কিছু শিশু মারা গেছে, র্যাপ কেস হচ্ছে, মামলা হচ্ছে, এটা একেবারে অপ্রত্যাশিত। এর প্রধান কারণ হচ্ছে সরকারি দলের লোকেরাই
এগুলোর সাথে জড়িত। যেহেতু সরকারের লোকেরা জড়িত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় তাদের সাথে যে কঠোর আচরণ করা দরকার সেই আচরণটা তারা করতে পারছে। দর্শক, আর এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ।